বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তো দেখছই ফিজিক্সের ঢাকা বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 6। এই হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ। সজীব ও রাকিব টেলিস্কোপ তৈরির জন্য যথাক্রমে দুইটি দর্পণ এ ও বি সংগ্রহ করেছে। দর্পণ দুটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তারা পরীক্ষার মাধ্যমে দর্পণ দুটি সম্পর্কে নিচের তথ্য সংগ্রহ করেছে। তথ্যগুলো হচ্ছে এই: দর্পণ এ, দর্পণ বি, দেখছো যা দেয়া আছে এখানে, তোমরা একটু পড়ে নাও নিজেরা। এটা পুরোটা মিলে হচ্ছে উদ্দীপক। এবার আসো কোশ্চেন্সগুলো আমরা দেখে নিই, একটু জিনিসটা ছোট করে নিই। দর্পণ দুটির ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এটা একটু সংরক্ষণ করি, উপরে লিখে রাখলাম। কোশ্চেন নাম্বার ক, প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো। প্রশ্ন নাম্বার খ, নীল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কিন্তু খাতার সাদা পৃষ্ঠা নীল দেখায় কেন, ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার গ, এ দর্পণ থেকে, মানে যে এটা এ দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের অবস্থান কোথায় হবে নির্ণয় করো। এখানে কিন্তু 20 সেন্টিমিটার দূরটা দেয়া আছে, তা আমাদেরকে বলেছে 15 সেন্টিমিটার দূরে ইত্যাদি ব্যাপার। কোশ্চেন নাম্বার ঘ, উদ্দীপকের ছকের কোন দর্পণটি, এ এবং বি দুটি দর্পণ, কোন দর্পণটি টেলিস্কোপ তৈরির জন্য উপযোগী, চিত্র একে তোমার মতামত ব্যাখ্যা করো। তো তোমরা নিজেরা পারলে তো ভালোই, আমি আমার কাজ করি। আসো প্রথমে 6-এর ক নং প্রশ্নের উত্তর তোমরা এইভাবেই কিন্তু লিখতে পারো। হ্যাঁ, তো প্রশ্নটা ছিল প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো। কোশ্চেনটা এখানে রাখলাম, আনসারটা পরীক্ষার খাতায় যা লিখবো। প্রতিফলনের প্রথম সূত্র মুখস্থ করে ফেলবে এখনই, যদি না থাকে মুখস্থ। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এখানে তিনটা জিনিস খেয়াল রাখবে। একটা হচ্ছে আপতিত রশ্মি, যেটা দর্পণের উপরে এসে পড়বে, প্রতিফলিত রশ্মি যেটা দর্পণ থেকে ফিরে যাবে, এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে আপতিত রশ্মি, একটা প্রতিফলিত রশ্মি, আর একটা হচ্ছে অবিলম্ব। এই তিনটা জিনিস কি হবে, একই সমতলে অবস্থান করে, একই সমতলে থাকে। তো আমাদের এই ক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু শেষ, উত্তর আর কিছু বাকি নেই। তবে তোমরা ইচ্ছে করলে এমন একটা চিত্র দিতে পারো, এই যে এভাবে করে একটা চিত্র দিতে পারো। এটা হচ্ছে আপতিত রশ্মি, কোনো জায়গা থেকে এসে ও বিন্দুতে পতিত হলো, নিচেরটা দর্পণ। এটা হলো প্রতিফলিত রশ্মি, এটার নাম ও এন, এটার নাম হচ্ছে অবিলম্ব। আর এই যেখানে আপাতন বিন্দু বলেছে, আপাতন বিন্দুটা হচ্ছে ও, ঠিক আছে। আর এই পাশে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এতটুকু আঁকলেই তোমাদের হয়ে যাবে, তবে না আঁকলেও হবে, কারণ নাম্বার তো মাত্র এক। শুধু ওই যে সূত্রটা বলে দিলেই হবে, চিত্রটা কিন্তু বাড়তি দেখাচ্ছি। আর যদি প্রথম সূত্র না বলে দ্বিতীয় সূত্র বলতো, তখন কিন্তু চিত্র অবশ্যই আঁকতে হতো, সেটা একটু দেখিয়ে দিই। দ্বিতীয় সূত্রের জন্য চিত্রটা এরকমের আঁকবো, তার সাথে বাড়তি এখানে দেখাবো এই যে এটার নাম আই। আই মানে হচ্ছে আপাতন কোণ, এই যে আপতিত রশ্মির সাথে অবিলম্বের কোণ। আর এই কোণটা হচ্ছে আর, এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এবং মনে রাখতে হবে কোণ দুটো সমান, আপাতন কোণ সমান আই সমান সমান আর। এই যদি বলা হতো যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র না বলে যদি দ্বিতীয় সূত্র মূলত এটাই, আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, আই সমান সমান আর। ঠিক আছে, সব মিলে আমরা 6-এর ক নং প্রশ্নের উত্তর শেষ করলাম। এবার আসো সামনে যাই। 6-এর খ প্রশ্নটা কি ছিল, নীল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কিন্তু খাতার সাদা পৃষ্ঠা নীল দেখায় কেন, নীল আলোতে। উত্তরটা আমরা দুই ভাগে লিখব, যদি দুটো অংশ। প্রথমে সবুজের উপর নীল আলো, গাছের সবুজ পাতার উপর যদি নীল আলো পড়ে কি হয়, আমি লিখে দিচ্ছি দেখো। আমরা জানি সবুজ পাতা
সবুজ রঙের আলো ছাড়া অন্য সব আলো শোষণ করে নেয়। সবুজ পাতার মধ্যে যত আলো পড়ুক সব সে শোষণ করে নেবে, শুধু সবুজ রঙটা শোষণ করতে পারে না। তাহলে সুতরাং সবুজ পাতায় যদি নীল আলো আপতিত হয়, নীল আলো আপতিত হলে তা পুরোপুরি শোষিত হয়ে যায়, হ্যাঁ, এবং কোনো আলো আর প্রতিফলিত হয় না। সবুজ পাতায় যদি নীল আলো পড়ে পুরো আলোটাই সবুজ পাতা খেয়ে ফেলে, যার কারণে আর কিছু প্রতিফলিত হয়ে আসে না, ফলে পাতাটি কালো দেখায়। যেহেতু কোনো আলো আর প্রতিফলিত হচ্ছে না, তাই পাতাটিকে কেমন দেখাবে? কালো দেখাবে। তাহলে সবুজের উপর নীল, একটু প্রথম অংশ শেষ হলো, হ্যাঁ একটু দেখাই। এই যে সবুজের উপরে নীল। এখন দেখব সাদার উপর নীল। সাদার উপর নীল, আসলে সেটা দেখে ফেলি। সাদার উপর নীল আলো। সাদা পৃষ্ঠা বা তল যেটাই বলি, কোনো আলো শোষণ করে না। সাদা পৃষ্ঠা কোনো আলোই শোষণ করে না, ফলে সাদা পৃষ্ঠার উপর নীল আলো আপতিত হলে সেটা প্রতিফলিত হয়, আর এর ফলে পৃষ্ঠাটিকে নীল দেখায়। এ সব মিলে 6-এর খ নং প্রশ্নের উত্তর শেষ। এবার আসো গ নাম্বার। প্রশ্নটা কি যেন ছিল? প্রশ্ন ছিল এ দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে বিম্বের অবস্থান কোথায় হবে নির্ণয় করো। তো সোজা কাজ, আমি এখানে তোমাদের জন্য কোশ্চেনটা মানে উদ্দীপকটা এনে রেখেছি। এ দর্পণের অবস্থা দেখো। এ দর্পণের এখানে একটু বলি, ওরা বলেছে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তাহলে এটা হচ্ছে বস্তুর দূরত্ব, যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আর ফোকাস দূরত্ব এই যে এটা 10 সেন্টিমিটার, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আর আমাদের বের করতে হবে বিম্বের অবস্থান কোথায় হবে, মানে বিম্বের দূরত্বটা বের করতে হবে, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে আমার ইউ এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, আর ভি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে খুবই সোজা কাজ। পরীক্ষার খাতায় কি লিখবো এবার আসো সেটা লিখে ফেলি। হ্যাঁ, এটা তো বুঝলাম, পরীক্ষার খাতায় লিখবো আমরা এইভাবে। 6-এর গ নং প্রশ্ন উত্তর লিখবো, লিখবো এখানে যা যা দেয়া আছে সেটা। বস্তুর দূরত্ব ইউ সমান 15 সেন্টিমিটার, একটু আগে দেখেছ। ফোকাস দূরত্ব এফ সমান 10 সেন্টিমিটার, আর আমাদের বের করতে হবে বিম্বের দূরত্ব ভি সমান সমান হোয়াট। ঠিক আছে, একটা সূত্র নিশ্চয় তোমাদের জানা আছে, আমরা জানি সেই সূত্রটা 1/u প্লাস 1/v সমান 1/f। আমাকে কার মান বের করতে হবে? ভি এর মান। একটু অগোছালো আছে তো, তাই না? একটু সাজিয়ে নিই, পরে মানটা বসাবো। 1/uটাকে ডান পাশে নিয়ে যায় বা দিয়ে, তাহলে 1/v লিখলাম সমান 1/f মাইনাস ওই যে 1/uটা ডানে চলে আসলো 1/u। এবার আসো মান বসিয়ে দিই। 1/v সমান 1/f এর মান কত? 10 মাইনাস 1/u এর মান কত? 15। বা এখানে লসাগু করবো, বা পাশে যা আছে তা থাকলো। এখানে যদি লসাগু করি 10 এবং 15 লসাগু 30, 30, এবং আমরা যে সেটা করলে 3 - 2। এটা তো দরকার নেই কাজটা, এবার বাকিটা কাজটা এখানেই করি। বা 1/v সমান উপরে কত? 3 - 2 মানে উপরে 1 নিচে 30। এখন একটু আড়াআড়ি গুণ করে দিলে ভি সমান সমান 30 সেন্টিমিটার। দিস ইজ আওয়ার আনসার অ্যান্ড ফিনিশড। তাহলে খুব সোজা সাপটা একটা অঙ্ক করে ফেললাম। এখানে আর সময় না দেই, আসো এবার 6-এর ঘ নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, প্রশ্নটা যেন কি ছিল? উদ্দীপকের ছকের কোন দর্পণটি, এ এবং বি দুটি দর্পণ ছিল, টেলিস্কোপ তৈরির জন্য উপযোগী চিত্র এঁকে তোমার মতামত ব্যাখ্যা করো। হ্যাঁ, তো আমি সেই উদ্দীপকটা আবার সামনে নিয়ে আসলাম। ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আর দুইটা দর্পণের ক্ষেত্রে এ এবং বি উভয় দর্পণের ক্ষেত্রেই আমরা দেখছি বস্তুর দূরত্ব কত? 20 সেন্টিমিটার। এখানেও বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে উভয় দর্পণে বস্তুর দূরত্ব একই, কিন্তু বিম্ব পাচ্ছি দু রকমের। দর্পণ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিম্ব একই জায়গায় অবস্থিত, মানে সে 20 সেন্টিমিটার দূরেই বিম্বটা একই জায়গায় পাওয়া যাচ্ছে। বিম্বটা বস্তুর সমান হচ্ছে এবং উল্টো হচ্ছে, বস্তুর মাথা উপর দিকে, বিম্বের মাথা নিচের দিকে।
আর বি দর্পণের ক্ষেত্রে কিন্তু সেরকম হচ্ছে না, সেটা একই জায়গায় পাওয়া যাচ্ছে না। বিম্ব বস্তু যেদিকে, বিম্ব তার পিছনে উল্টো দিকে, এবং এটা সোজা হচ্ছে এবং বস্তুর তুলনায় ছোট হচ্ছে। যেটা আগে ছিল সমান, এই ক্ষেত্রে এখানে ছোট হচ্ছে। তো এই চারি দিক বিবেচনা করে মূলত আমাদের আবিষ্কার করতে হবে এই যে দর্পণ এ, এটা কি উত্তল নাকি অবতল, এবং দর্পণ বি এটা কি উত্তল নাকি অবতল, এটা আগে হিসাব করে বের করতে হবে। বের করে সেরে চিত্র এঁকে তখন আমরা বুঝবো যে টেলিস্কোপ তৈরির জন্য কোনটা বেশি উপযোগী। তো কাজটা শুনতে যত জটিল মনে হচ্ছে, কাজটা তত জটিল না, খুবই সোজা। আমি স্টেপ বাই স্টেপ করি, আসো। এই যে এটা এখানে রয়ে গেল। এ দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ সমান 10 সেন্টিমিটার, ওই যে উপরে দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর বস্তুর দূরত্ব ইউ সমান 20 সেন্টিমিটার। তো 20কে একটু ভাঁজ করি, এখানে একটু হিসেব করি। 20কে লেখা যাবে 2 × 10, তাই না, 10 দুগুণে 20। আবার এই 10 সেন্টিমিটার জায়গায় 10 সেন্টিমিটার না লিখে কি লেখা যেতে পারে, এফ লেখা যেতে পারে। তাহলে এটা টোয়াইস এফ, 2 × 10 মানে টোয়াইস এফ। আর আমরা জানি টোয়াইস এফ মানে হচ্ছে আর, টোয়াইস এফ মানে কি আর, যেটা বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আমরা অর্থাৎ বস্তুটি বক্রতার কেন্দ্রেই অবস্থিত, ব্যাসার্ধের মাথায় মানে কেন্দ্রেই অবস্থিত, এটা পেলাম। এখানে বিম্ব কিন্তু একই জায়গায়, এই যে মানে বিম্বটাও হবে বক্রতার কেন্দ্রেই হবে, বিম্বটা সমান কিন্তু উল্টা। আর আমরা যতটুকু জানি যে এরূপ অবস্থা অবতল দর্পণের ক্ষেত্রেই সম্ভব। সুতরাং দর্পণ এ একটি অবতল দর্পণ। দর্পণ এ কেমন দর্পণ? অবতল দর্পণ, ঠিক আছে। এ দর্পণের হিসাব পেয়ে গেলাম, অবতল। এবার আসো বি দর্পণের ক্ষেত্রে। তো ফোকাস দূরত্ব এফ তো 10 সেন্টিমিটার একই রকম, যার কারণে বস্তুর দূরত্ব ইউ সমান সমান বস্তুর দূরত্ব এটা আর, মানে বস্তুটা কোথায় আছে, বক্রতার কেন্দ্রে। কিন্তু এই ক্ষেত্রে বিম্ব হচ্ছে অন্য জায়গায়, দর্পণের পেছনে সোজা কিন্তু আকারে ছোট। আর এরকম অবস্থাটা কোন দর্পণে হয়? নিশ্চয়ই। সুতরাং বি দর্পণটি একটি উত্তল দর্পণ। তো আমরা বুঝে ফেললাম কোনটা উত্তল দর্পণ, কোনটা অবতল দর্পণ। এ হচ্ছে অবতল দর্পণ, বি হচ্ছে উত্তল দর্পণ। এখন চিত্রের সাহায্যে উভয় দর্পণের বিম্বের অবস্থা লক্ষ্য করি। আসো চিত্রটা আমি আঁকি। এই যে এটা একটা দর্পণ আঁকলাম, বলো তো এটা কেমন দর্পণ হবে? অবতল দর্পণ। হ্যাঁ, একটু পর আর ক্লিয়ার করব। এই যে এখানে আমি দাগ দিয়েছি, এদিকে একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে যে দাগ দিয়েছি, তুমি ইচ্ছা করলে আরো বেশি করে দাগ দিতে পারো। এটা দিয়ে বোঝানো হচ্ছে পারদ আর কি। হ্যাঁ, কি বোঝানো হচ্ছে? পারদ। এদিক থেকে দাঁড়ালে চেহারা দেখা যাবে, এদিক থেকে যদি আমি তাকাই তাহলে আমার চেহারা, এটা হলো দর্পণের সামনের দিক, আর ওটা হলো পেছনের দিক। আসো কাজে যাই। ঠিক মধ্যবিন্দু বরাবর প্রধান দর্পণের নাম দিয়ে দিলাম এম এবং এন, এম এন। আর মধ্যবিন্দু বরাবর প্রধান অক্ষটা এঁকে দিলাম। মধ্যবিন্দুর নাম হচ্ছে মেরুবিন্দু, এটাকে এ দিয়ে প্রকাশ করলাম। আর প্রধান অক্ষের নাম দিলাম এ এক্স, ঠিক আছে। এখন আমরা জানি এখানে বক্রতার কেন্দ্র থাকবে, সেটা ধরলাম সি, এবং ফোকাস দূরত্ব সেটা ধরলাম এফ, বড় হাতের এফ, ফোকাস প্রধান ফোকাস এফ। তো এই যে যা দেয়া আছে, ওই যে 20 আর 10 এখানে কাজে লাগবে না। মূল বিষয়টা হচ্ছে এই, যেমনটি করে কথা ছিল, ফোকাস যদি 10 হয় তাহলে আমার বস্তু ছিল কোথায়, 20 সেন্টিমিটার দূরে, মানে সি বিন্দুতে এই বস্তুটা আছে বক্রতার কেন্দ্রে। তো এখানে একটা বস্তু দিলাম, বস্তুটার নাম দিলাম আইসি, ঠিক আছে। এখন একটু সাবধানে খেয়াল করবে, কেমন, খুব সাবধানে একটু খেয়াল করবে যে আই বিন্দু থেকে একটা আলোকরশ্মি দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরালে, দেখো এই প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের কোনো বিন্দুতে পড়লো, আপত্তিতে হলো, বিন্দুটার নাম দিলাম পি। এটা কোন রাস্তায় ফিরে যাবে বলো? এটা অবশ্যই প্রধান ফোকাস, যেটা সমান্তরালে এসে আপত্তিত হয় সেটা প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়, মানে প্রতিফলিত হয়। তো তাই করি, এই প্রতিফলিত রশ্মিটা একটু লাল কালি দিয়ে দেখালাম সুবিধার জন্যে, তাহলে আসলো। এবং প্রতিফলিত রশ্মিটার নাম দিলাম পিকিউ। আচ্ছা, সে আই বিন্দু থেকেই, একই বিন্দু থেকে আরেকটা আলোক রশ্মি এবার প্রধান ফোকাস দিয়ে আসবে, ঠিক আছে, দিলাম। এই প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণের আর বিন্দুতে পড়লো। এটা কোন রাস্তায় ফিরে যাবে? আমরা জানি, পুরোটা আরেকবার বলি, যেটা সমান্তরালে আসে সেটা প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়,
আর যেটা প্রধান ফোকাস দিয়ে আসে সেটা সমান্তরালে ফিরে যায়। তো এটা ধরলাম আর এস। এই দুটা লাল দিলাম কারণ পি কিউ একটা প্রতিফলিত রশ্মি, আর এস একটা প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মির দুটো আমরা দেখছি একটা বিন্দুতে সত্যি সত্যি কিন্তু মিলিত হয়েছে, যে কাট ওয়ান অ্যানাদার। এই বিন্দুটার একটা নাম দিলাম, ওটা যেহেতু আই, ওটা তো আই বিন্দুর প্রতিবিম্ব আই প্রাইম, মানে আই বিন্দুর বিম্ব হচ্ছে যে আই প্রাইম। এখন আই প্রাইম থেকে এটার উপর লম্ব টানলে দেখবো সি বিন্দুতে গিয়ে সে কাট করছে, তাহলে আই প্রাইম সি এটা হচ্ছে আমাদের বিম্ব। উল্টো হয়েছে দেখতে পাচ্ছ নিচের দিকে। এটার নাম কি, নামটা একটু বলে দিই। এ দর্পণ এটা, এবং এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে এখানে দেখো এই যে এ দর্পণের ক্ষেত্রে যা আঁকলাম তা থেকে আমরা বুঝতে পারছি আইসি হচ্ছে কি বস্তু, আর আই প্রাইম সি প্রাইম হচ্ছে বিম্ব। প্রতিফলিত রশ্মি দুটো, একটা হচ্ছে পি কিউ আর একটা আর এস। চিত্রে খেয়াল করো, পরস্পরকে আই প্রাইম বিন্দুতে সত্যি সত্যি ছেদ করেছে। আই প্রাইম বিন্দুতে সত্যি সত্যি ফিরে যাওয়ার সময় আই প্রাইম বিন্দুতে সত্যি সত্যি ছেদ করেছে, তাই বিম্বটি স্পষ্ট হবে। আলো যেহেতু এখানে সত্যি সত্যি ছেদ করেছে, তাহলে এখানে যে বিম্বটা পাওয়া যাবে এটি খুবই স্পষ্ট হবে। খুব ইম্পর্টেন্ট কথা, এটাই কিন্তু মূল আনসার। বিম্ব কী হবে, খুবই স্পষ্ট হবে। পরিষ্কার হয়েছে? স্পষ্ট যেহেতু হবে, সুতরাং টেলিস্কোপ তৈরি করার জন্য এই ধরনের দর্পণে বেশি উপযোগী, কথাটা লিখে দিলেই হবে। সুতরাং টেলিস্কোপ তৈরির জন্যে এই দর্পণটি বেশি উপযোগী, কারণ বিম্ব এখানে বেশি স্পষ্ট হবে। কেন বিম্ব স্পষ্ট হবে? কারণ আই প্রাইম বিন্দুতে প্রতিফলিত রশ্মি দুটি সত্যি সত্যি ছেদ করেছে। ঠিক আছে, এবার বাকি দর্পণটাও তো দেখতে হবে সেটাতে উপযোগী হবে কি হবে না। তো এখন সেটা দেখো, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা পিঠের উপরে চেহারা দেখা যাবে। হ্যাঁ, তো যথারীতি এটার নাম দিয়ে দিলাম এম এন। এটা হচ্ছে যে এ এবং তার প্রধান অক্ষ এ এক্স, এখানে বক্রতার কেন্দ্র সি এবং তার মধ্যবিন্দু প্রধান ফোকাস এফ। বস্তু কিন্তু এদিকে থাকবে না, এটা তো পিছনের দিক, বস্তু থাকবে এদিকে, ওই যে 20 সেন্টিমিটার দূরে দিলাম বস্তু। এবার এখান থেকে আগের মতো করেই এটার নাম দিই, বস্তুটার নাম দিই আই বি। সে আই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো, কোন বিন্দুতে আপতিত হলো, পি বিন্দুতে আপতিত হলো। এখন এটা ফিরে যাবে কোন রাস্তা দিয়ে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, জানার বিষয়। মনে রাখতে হবে আমরা যেটা জেনেছি, প্রধান অক্ষের সমান্তরালে আসলে হ্যাঁ প্রধান ফোকাস দিয়ে যায়, তাই না? এভাবে যাওয়ার কথা, কিন্তু এভাবে তো সে যাবে না, কারণ সে তো ভিতরে ঢুকবে না, সে ফিরে যাবে। সে কী হবে, ফিরে যাবে। তো যার কারণে এইভাবে করা যাবে না, সে ওই দিকে ফিরে যাবে। তাহলে ওই যে প্রধান অক্ষ আমি দেখাই তোমাদেরকে, আসলে প্রধান ফোকাস বরাবর এই যে এই দিকে সে যাবে। তার মানে এই যে নিচে যেটুকু এঁকেছি এটুকু কিন্তু থাকবে না, আমি অরিজিনালটা এঁকে দিই, তখন তোমরা বুঝতে পারবে বিষয়টা হবে এরকম। তার মানে হচ্ছে, আরেকবার দেখাই, কোনো কারণে যদি এটাকে আমি পিছন দিকে বর্ধিত করি তাহলে সেটা ঠিকই প্রধান অক্ষের উপরে আসবে, কিন্তু সত্যি সত্যি তো আসে নাই। এম আই ক্লিয়ার? এখানে পি বিন্দুতে এসে ওই দিকে ফিরে গিয়েছে, তাহলে এটা সমান্তরালে এসে প্রধান ফোকাস বরাবর ফিরে গেল। আরেকটা কোন রাস্তা দিয়ে আসার কথা, প্রধান ফোকাস দিয়ে আসার কথা। তো প্রধান ফোকাস পর্যন্ত সে যেতেই পারবে না, এখানেই তো আটকা পড়ে যাবে। কিন্তু সে, আমি আগে দেওয়ার আগে বলে দিই, এখান থেকে সে এমনভাবে আসবে যে যেন যদি সে ডাইরেক্ট যেত তাহলে প্রধান ফোকাসে যেত। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত আসবে। তো এটা এইভাবে তো না, অরিজিনালটা এঁকে দেই। সে এখান থেকে এই যে এই আর বিন্দুতে আরও সামনে যদি যেতে পারতো তাহলে কিন্তু এফ বিন্দুতে ছেদ করতো। তো ঠিক আছে, যাক, এটা তাহলে প্রধান ফোকাস বরাবর আসলো। তো এটা কোন রাস্তায় ফিরে যাবে, এটা পিছন দিকে সমান্তরালে ফিরে যাবে। এই যে এটাকে কাট করে গেল, আর এস পথে ফিরে গেল। তাহলে এখানে এবার দেখো প্রতিফলিত রশ্মি দুটা কি, একটা হচ্ছে পি কিউ, এটা যাচ্ছে একদিকে, আরেকটা হচ্ছে আর এস, এটা যাচ্ছে আরেক দিকে। এই দুইটা রেখা কি, দুইটা আলোক রশ্মি কি পরস্পরকে ছেদ করার কোনো সম্ভাবনা আছে? একদম নেই। তাহলে কি করতে হবে, এদেরকে পিছন দিকে বর্ধিত করতে হবে। তো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। পি কিউ যে প্রতিফলিত রশ্মি, তাকে পিছন দিকে বর্ধিত করলাম, নিশ্চয়ই সেটা এফ দিয়েই যাবে।
আর আর এস আরেকটা প্রতিফলিত রশ্মি, একেও পিছন দিকে বর্ধিত করলাম। এরা এই যে পিছন দিকে বর্ধিত করার কারণে একটা বিন্দুতে এরা মিট করেছে। হ্যাঁ, এই বিন্দুটার নাম দিলাম আই প্রাইম। তাহলে আই প্রাইম হচ্ছে আই বিন্দুর বিম্ব। তাহলে আই প্রাইম থেকে এখন লম্ব এঁকে দিই, এটার নাম বি প্রাইম দিলাম। তাহলে বিম্বটা কোনটা হলো? আই প্রাইম বি প্রাইম। এই যে দর্পণটা, এটা কি দর্পণ? নামটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা বি দর্পণ, যা উত্তল দর্পণ। এরপরে কি লিখবো? আগের মতো করে আমি এখানে একটু জায়গা তো কম, এখানে এক পেজ শেষ করে দিই। এখানে লিখি বি দর্পণের ক্ষেত্রে, এটা তো বি দর্পণের ক্ষেত্রে আইবি, যেটা যে আইবি বি, এটা হচ্ছে বস্তু এবং আই প্রাইম বি প্রাইম হচ্ছে বিম্ব। তোমরা কিন্তু নিচেই লিখবে, আমি উপরে লিখলাম আর কি স্পেসের অভাবে। প্রতিফলিত রশ্মি পি কিউ, একটা হচ্ছে পি কিউ, খেয়াল করো কিন্তু প্রতিফলিত রশ্মি পি কিউ। হ্যাঁ, মানে কোনটা? এই যে এটার কথা বলা হচ্ছে। এবং আর এস, এটার কথা বলা হচ্ছে। পরস্পরকে বাস্তবে কোনো বিন্দুতে ছেদ করে নাই, এরা কোনো বিন্দুতে ছেদ করে না, কারণ এস চলে যাচ্ছে ওইদিকে, পি কিউ চলে যাচ্ছে ওইদিকে, ছেদ করার কোনো জায়গায় নেই। তো পিছন দিকে বর্ধিত করা এরা আই প্রাইম বিন্দুতে ছেদ করেছে। যে পিছন থেকে যখন বর্ধিত করলাম তখন এরা আই প্রাইম বিন্দুতে এসে কাট করলো। তাই বিম্বটি খুব স্পষ্ট হবে না, বিম্বটি খুব একটা স্পষ্ট হবে না, কারণ এখানে সত্যি সত্যি তো আলো রশ্মি কাট করে না, এখানে কোনো আলো আসেই নাই। আলো তো এখানে এসে ওইদিকে ফিরে চলে গেছে। তাহলে কি হবে না? এখানে বিম্বটি খুব স্পষ্ট হবে না। আর তাই টেলিস্কোপ তৈরির জন্য বি দর্পণ বেশি উপযোগী হবে না, কারণ বিম্ব তো স্পষ্ট হবে না। তাহলে টেলিস্কোপের কাজে এই উত্তল দর্পণ খুব একটা কাজে লাগবে না। তো আসলে আমাদের প্রশ্নটা কি ছিল, তোমাকে বুঝতে পেরেছো? প্রশ্নটা ছিল মূলত উত্তল দর্পণ টেলিস্কোপ তৈরির ক্ষেত্রে বেশি উপযোগী নাকি অবতল দর্পণ বেশি উপযোগী, সেই প্রশ্ন উত্তরটাই দিয়েছি। কিন্তু ওরা উত্তল দর্পণ অবতল দর্পণ না বলে, সৃজনশীল তো, ওই যে একটা চার্ট দিয়ে আমাদের একটু ঝামেলায় ফেলে দিয়েছিল, মানে আমাদেরকে কোনটা উত্তল কোনটা অবতল তা আমরা বুঝি কিনা সেটাও একটু পরীক্ষা করে দেখলো। তো সব মিলে জুলে আজকের মতো আল্লাহ হাফিজ।